সাম্প্রতিক ঘটনার শুরু শহীদ ওসমান হাদিকে খুনের মধ্য দিয়ে। আপনারা সকলেই জানেন যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে ঢাকার পল্টন এলাকায় অটোরিকশায় থাকা অবস্থায় আততায়ীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে। গুলি সরাসরি ওসমান হাদির মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায়। তাকে পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, কিন্তু আমাদের প্রিয় ওসমান হাদি আর জীবিত ফেরত আসতে পারেননি। ওসমান হাদির মৃত্যুর ঘোষণা যেদিন আসে সেদিনই আমরা দেখতে পাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম সারির নেতারা ফেসবুকে বিপ্লবের ঘোষণা দিয়ে বসেন। আমরা যদি স্পষ্ট করে নাম নিই তাহলে এখানে বলতে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি রেভলিউশন শব্দ উচ্চারণ করেন। মাহফুজ আলম লাশের বদলে লাশ নেওয়ার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। এস এম সাইফ মুস্তাফিজ বলেন, সবাই দায়িত্ব নিন, বিপ্লব চূড়ান্ত করেই ঘরে ফিরবো আমরা, ঐক্যবদ্ধ হন, জুলাই চলমান। জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ জনাব সার্জিস আলম বলেন, বিপ্লবকে সম্পূর্ণ করতে হবে, যা না করতে পারার আক্ষেপ ছিল তা পূর্ণ করতে হবে। এরকম একের পর এক বিপ্লবের ঘোষণা আসতে থাকে। এমনকি এনসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির বিপ্লবের ব্যাপারে স্পষ্ট বক্তব্য এখনো ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, যেখানে তিনি মানুষদেরকে শহীদ হবার জন্য আহ্বান জানিয়েছিলেন। এক পর্যায়ে একটি প্রধান সারির রাজনৈতিক দল জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরেরও কেউ কেউ বিপ্লবের ঘোষণা করে বসেন এবং উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য প্রদান করেন, ফেসবুক স্ট্যাটাস দেন। যখন এনসিপি নেতৃত্ব বিপ্লবের ডাক দিয়ে বসে তখন স্বাভাবিকভাবেই এই মিডিয়া মুঘলের বিরুদ্ধে এক স্বতঃস্ফূর্ত মত তৈরি হয়ে যায়, যাদের মনোজগতে আগে থেকেই এই দুইটা মিডিয়া হাউসের বিরুদ্ধে জবাবদিহির অভাবে একরকম আগ্রাসী হওয়ার সম্মতি তৈরি হয়েছিল, যা অন্য কোনো সময় প্রকাশ্যে আসতে না পারলেও সেদিন তারা এনসিপির নেতাদের কথিত বিপ্লবের আহ্বান শুনে প্রকাশ করার এক যথাযোগ্য সুযোগ হিসেবে গ্রহণ করে নেয়। এরপরে ঘটনা আমরা সকলেই জানি। আমরা মিডিয়া হাউস মবের মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় বাহিনীর আক্রমণের মাধ্যমে এরকম ভেঙে লন্ডভন্ড হয়ে যায় তার পুরোপুরি বিরোধী। আমরা কোনো নাগরিক প্রতিষ্ঠানেরই ধ্বংস কামনা করি না, অথচ সেদিনের স্বতঃস্ফূর্ত মবের আক্রমণের কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো দুটো ফ্যাসিবাদ কায়েমের অগ্রগামী প্রতিষ্ঠান যে ভিকটিম সাজার চেষ্টা করছে সেটাতেই আমরা বরং বেশি আফসোস করছি। সেদিনের আক্রমণের কারণে এই দুটো মিডিয়া আওয়ামী আমলে অতি উৎসাহী আওয়ামী কর্মীদের দ্বারা আক্রান্ত হওয়া, আওয়ামী কর্মীদের দ্বারা হওয়া নানা রকম মামলাকে তারা এখন তাদের অতীতের অবস্থানকে আওয়ামী বিরোধী অবস্থান হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা আমরা জানি, কেননা ফ্যাসিবাদ কায়েমের সামগ্রিক কার্যক্রম আমাদের চোখের সামনেই হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার গম চেয়েছিল বাংলাদেশকে বিরোধী দলবিহীন, দুর্নীতিমুক্ত, একদলীয় একটি আওয়ামী রাষ্ট্র বানাতে, যেখানে মুসলিমরা টিকে থাকবে না, টিকে থাকবে শুধু ভারতের আশীর্বাদে আওয়ামী আর বাম আদর্শের লোকজন। এজন্যই তারা তাদের দায়িত্বের স্থান থেকে মনে করত আওয়ামী লীগকে দুর্নীতিমুক্ত করতে হবে। সেই ধরে নেওয়া পবিত্র দায়িত্বের স্থান থেকে তারা আওয়ামী লীগের লোকেরা কালে ভদ্রে প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা করত। কিন্তু এই আলো স্টার গম আওয়ামী লীগকে এতটাই আগ্রাসী বানিয়ে ফেলেছিল যে নিজ দলের জন্য উপকারী নসিহতকেও তারা পজিটিভলি নেওয়ার সক্ষমতা হারিয়ে ফেলে। শেখ হাসিনা মাঝে মধ্যে সংসদে এসে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে বচন দিত। আওয়ামী লীগের অতি উৎসাহী কর্মীরা প্রথম আলো ডেইলি স্টারকে মামলা দিত। একজন শত্রুও চাইবে না তার শত্রুকে ভিকটিম সাজার সুযোগ করে দিতে। তাই এই মিডিয়া হাউস দুটোতে হামলার বিষয়টিকে আমরা স্বাভাবিক কারণেই সমর্থন করি না। আমরা কখনোই এমন কাজ করতে পারি না যে কাজ করলে আমার আগ্রাসী শত্রু নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরার সুযোগ লাভ করে। এরপর আমরা দেখতে পাই প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকীরা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ভারী গলায় কথা বলে নিজেদেরকে ভিকটিম প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। সরকারও অতি উৎসাহী হয়ে
400-500 জনকে অজ্ঞাত রেখে মামলা দিয়ে বসে। এখন সরকার যাকে পারছে তাকেই যেন গ্রেফতার করছে। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রথম আলোর বিরুদ্ধে যেই কিছু লিখেছে তাকেই যেন পুলিশ বাহিনী গ্রেফতার করতে চাইছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার নামক দুটো মিডিয়া হাউসের ভাঙচুরের পরবর্তী প্রেক্ষাপট সমূহ খুব সচেতনতার সাথে অবলোকন করতে হবে। তাহলে আশা করি বুঝতে পারবেন সেদিনের অফিস দুটো মবের দ্বারা ভাঙার পরে প্রভাবশালী পত্রিকা দুটো কিভাবে তাদের দ্বারা সংগঠিত অতীতের সমস্ত অন্যায়ের দায় এড়ানোর জন্য নিজেদেরকে ভিকটিমহুড প্রমাণ করার চেষ্টা করছে। একই সাথে তাদের ভিকটিমহুড সাজা সরকার সাদরে গ্রহণ করে নিয়ে এই দেশের সাধারণ মুসলমানদের উপর দমন পীড়নের অজুহাত দাঁড় করিয়েছে। ইন্টারিম গভর্নমেন্ট আসার পর থেকেই প্রথম আলো এবং ডেইলি স্টার উভয়ই রাষ্ট্রীয়ভাবে শক্তিশালী অবস্থানে আছে। তারা অতীতে যে কাজই করুক না কেন বর্তমান প্রেক্ষাপটে ইন্টারিম গভর্নমেন্টে তাদের অনেক গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এই পত্রিকা সমূহের সাথে নানাভাবে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি সরকারের দ্বারা গঠিত সংস্কার কমিশন সমূহে ছিলেন। এমনকি উপদেষ্টা পরিষদে এমন ব্যক্তিরাও আছেন যাদের নিয়মিত প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যাতায়াত আছে এবং পত্রিকা দুটোতে তাদের নিয়মিত কলাম এবং তাদের প্রকাশনী থেকে বই বের করতে দেখা গিয়েছে। এমনকি প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় আসার পর প্রথম যে দুটো দেশি মিডিয়াকে তার সাক্ষাৎকার প্রদান করে সম্মানিত করেন তা হলো এই ডেইলি স্টার এবং প্রথম আলো। আপনারা ভয়ের রাজ্য প্রতিষ্ঠিত করেছেন। আইনুল হক কাশিমি নামের একজন শ্রদ্ধাভাজন আলেমকে গ্রেফতার করা হয়েছে সাদা পুলিশের মাধ্যমে, অথচ জনাব কাশিমি সাহেব সেদিন ক্রাইম সিনের নিকটেও ছিলেন না। শুধুমাত্র ফেসবুকের পোস্টের উপর ভিত্তি করে গ্রেফতার করা হয়েছে, অথচ সেই ফেসবুক পোস্ট আদৌ কোনো সংঘর্ষ কিংবা মব আক্রমণ পরিচালনা করেছিল কিনা সরকারের কাছে আদৌ সেই কোনো প্রমাণ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। যাদেরকে সেদিন সরাসরি হামলার কারণে গ্রেফতার করা হচ্ছে তারা কোর্টে দাঁড়িয়ে বলুক যে অমুক পোস্টের কারণে আমি আগ্রাসী হয়ে উঠেছিলাম, তখন দেখি সেখানে আইনুল হক কাশিমির মতো নিরীহ আলেমদের নাম আসে নাকি সুডো বিপ্লবীদের নাম আসে। এগুলো সব হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টারের ভিকটিম সাজার ফসল। সরকার এই দুটি মিডিয়া হাউসকে খুশি করার জন্য হাসিনা রেখে যাওয়া খড়গকে উঠিয়ে নিয়েছে। আমরা ইতিমধ্যে আলোচনা করে দেখিয়েছি যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে কথা বলার অসংখ্য যৌক্তিক কারণ রয়েছে। সেই যৌক্তিক কারণের জন্য কেউ সমালোচনা করলে কি পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না। আধুনিক সমাজে এটা রীতিমতো একটা অসভ্যতা, রাষ্ট্রীয় অসভ্যতা। এটাকে মিডিয়া ফেসিজম হিসেবে দাঁড় করানো সম্ভব, যেখানে মিডিয়ার বিরুদ্ধে কথা বলার অবকাশ দেওয়া হয় না, যেখানে মিডিয়াকে যা খুশি তা করার স্বাধীনতা দেওয়া হয়। এরপর যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের কারো ব্যাপারে আমরা সরকারকে আইন অনুসরণ করতে দেখছি না। তাদের সুবিধার জন্য আমরা বাংলা এডিশন নামের একটি ডানপন্থী মিডিয়াকে বন্ধ করার প্রাথমিক সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। আমরা স্পষ্ট জানিয়ে রাখছি, আমরা কোনো মিডিয়ার উপর হাসিনার আমলের মতো অন্যায় হস্তক্ষেপ চাই না। আমরা কথিত প্রেস নোটের দেশ চাই না, যে প্রেস নোটের মাধ্যমে মিডিয়া, দল সবকিছু নিষিদ্ধ করা যায়। কোনো মিডিয়া কিংবা ব্যক্তির বিরুদ্ধে যদি ভায়োলেন্স কিংবা জনস্বার্থ বিরোধী কোনো কাজের অভিযোগ আসে তাহলে সেই প্রতিষ্ঠানকে বন্ধ না করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ফ্যাসিবাদের কায়দায় কোনো মিডিয়াকে বন্ধ করার মতো কোনো পদক্ষেপ আমরা মেনে নেব না। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হিসেবে প্রকাশ হওয়ার পূর্বে তাকে এই দেশের শক্তিশালী ডানপন্থীগুলোর মিডিয়ার উপর কথিত প্রেস নোটের হস্তক্ষেপ চালাতে দেখেছি। আমার দেশ, নয়া দিগন্ত এবং ইসলামিক টিভি সহ ডানপন্থী সকল শক্তিশালী মিডিয়াগুলোকে নিষিদ্ধ করে পুরো রাজনীতির পাটাতনকে বামপন্থী ফ্যাসিবাদী মিডিয়ার আওতায় নিয়ে যাওয়া হয়েছিল। তার পরিণতি কি হয়েছে আমরা বিগত সময়গুলোতে দেখেছি। আমরা মিডিয়াগুলোর জবাবদিহি চাই, কিন্তু মিডিয়া বন্ধ চাই না।
আর কোন সভ্য দুনিয়াতে মিডিয়া বন্ধ করার দায়িত্ব রাষ্ট্র নিতে পারে না যদি সেই মিডিয়া রাষ্ট্রের সমস্ত শর্ত পূরণ করে লাইসেন্স পেয়ে থাকে, তাহলে সেই লাইসেন্স কোন সচিব কিংবা উপদেষ্টার প্রেস নোটের মাধ্যমে বাতিল হতে পারে না। যদি মিডিয়ার মালিকের দায় মিডিয়ার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে বর্তমানে যত মিডিয়া চলমান আছে এই মিডিয়াগুলোর যেসব মালিকেরা ফ্যাসিবাদের সাথে সম্পর্ক রেখেছিল তাদের সবার পরিচয় দেখে দেখে মিডিয়াগুলোকে বন্ধ করে দিতে হবে। যদি তা সম্ভব না হয়ে থাকে তাহলে বর্তমানেও কোনো মিডিয়ার উপরে সেই মিডিয়ার মালিকের কোনো দোষ চাপানো যাবে না। আমরা কিছু স্পষ্ট দাবি জানাচ্ছি। 1. শরীফ ওসমান হাদির হত্যার আসামিদেরকে গ্রেফতার করে অনতিবিলম্বে বিচার করতে হবে। ওসমান হাদির আসামিরা যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তেই পালিয়ে যেয়ে থাকুক না কেন, এই সরকারকে অবশ্যই তাদেরকে খুঁজে বের করে এই দেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করতে হবে। এই ব্যাপারে রাষ্ট্রের যদি মহাযজ্ঞের মতন কোনো কাজে নামতে হয় তাহলে তাও নামতে হবে। যদি বিদেশি গোয়েন্দা বাহিনীর সাহায্য নিতে হয় তাও নিতে হবে। এ ব্যাপারে অবশ্যই রাষ্ট্রকে জিরো টলারেন্স দেখাতে হবে। ওসমান হাদির হত্যাকারী সহ ভারতে যত আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছে ইন্টারিমকে, তাদের সকলকেই ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার দেশের খুনিদেরকে আশ্রয় দিয়ে ভারত তার আধিপত্য টিকিয়ে রেখেছে। ভারতের রাজনীতিবিদরা একের পর এক বাংলাদেশের মানুষের প্রতি হুমকি দিয়ে যাচ্ছে। এই দেশকে এ ব্যাপারে ভারতকে স্পষ্ট জানিয়ে দিতে হবে যে যদি তারা চায় এই দেশের মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ভালো প্রতিবেশী হিসেবে থাকতে, তবে এই অহেতুক হুমকি ধমকি দেওয়া একেবারে থামিয়ে দিতে হবে এবং ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি সকল সন্ত্রাসীদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। 3. প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত হামলার দায় কোন নির্দিষ্ট গোষ্ঠীর উপর, বিশেষ করে ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের ভিকটিমহুড সাজাকে রাষ্ট্র প্রশ্রয় দিয়ে এই দেশের মুসলমানদের উপর গ্রেফতারের খড়গ উঠাতে পারে না। এই ব্যাপারে প্রচলিত আইনের বাইরে পুলিশের ওভার রিয়্যাক্ট এবং পর্যাপ্ত প্রমাণ ছাড়াই অমানবিক কায়দায় গ্রেফতার অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে সব রকম আইনি সুবিধা দিতে হবে। 4. বিশেষ ক্ষমতা আইনে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে ছেড়ে দিতে হবে। রাষ্ট্র কোনোভাবেই এই মুজিবীয় আইনকে টিকিয়ে রাখতে পারে না। এই আইনকে অনতিবিলম্বে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে হবে। এই আইনের আওতায় গ্রেফতারকৃত আতাউর রহমান বিক্রমপুরকে ছেড়ে দিতে হবে এবং পাশাপাশি এই আটকের কারণে তিনি যে ক্ষতির সম্মুখীন হয়েছেন তার কারণে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। মুজিববাদের এই কালো আইন এই রাষ্ট্রে জুলাইয়ের পর টিকে থাকা এই রাষ্ট্রের জন্য, এই দেশের সকল মানুষের জন্য চরম অবমাননাকর একটি বিষয়। 5. বাংলা এডিশন সহ কোন মিডিয়া বন্ধ করা যাবে না। হাসিনা আমলের প্রেস সিস্টেম চালু থাকুক, আমরা আর তা চাই না। হাসিনা সরকারের মতো কোন ডানপন্থী মিডিয়ার উপর সরকারি হস্তক্ষেপ করা যাবে না। কোন মিডিয়া চালু থাকবে কিংবা থাকবে না এই সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কোন সরকারের থাকা উচিত নয়। সরকার যদি মনে করে কোন মিডিয়া রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হচ্ছে তাহলে তাকে সিস্টেমেটিক ওয়েকেই আগাতে হবে এবং আইনের আশ্রয়ে তাকে নিতে দিতে হবে, কিন্তু তা না করে ফেসিবাদী কায়দায় কোন মিডিয়ার নিবন্ধন বাতিল করা যাবে না।